বাংলাদেশের সংসদে শুভেন্দুর এখন আতঙ্ক এসে গেছে। মানে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু রাজ হচ্ছে বাংলাদেশে। কেন আপনি ভাবছেন তো? একবার ভেবে দেখুন, বাংলাদেশের জাতীয় সংসদ, যেখানে নিজের আলোচনায় কথা হবে, কারণ বাজেট নিয়ে কিংবা দেশের কর্মসংস্থান নিয়ে কিংবা আকাশ ছোঁয়া এই যে দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্র তাই নিয়ে, কিন্তু অদ্ভুতভাবে পুরো সংসদের জুড়ে প্রতিধ্বনি হচ্ছে একজনের নাম, যিনি কিনা প্রতিবেশী দেশের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ঠিক শুনছেন, বাংলাদেশের নেতারা নিজেদের অর্থনীতি ভাঙাছাত মেরামত করার বদলে তারা ব্যস্ত হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এমন এক নাম যা এখন ওপার বাংলায় নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। কেন একজন ভারতীয় নেতাকে নিয়ে এত বাংলাদেশের সংসদে এত বড় একটা পলিটিক্যাল ডিবেট হচ্ছে? এর পেছনে কি কোনো বড় ইনসাইডার সিক্রেট আছে, তা আপনাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে ওপার বাংলায় এই অবসেশন আর আসল কারণটা জানবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে এমন কিছু প্রুফ দেখাবো যা আপনার রাজনৈতিক চিন্তাধারাটা পুরো বদলে যাবে। সাধারণত একটা দেশের সংসদ চলে সেই দেশের জনগণের সমস্যা নিয়ে, কিন্তু বাংলাদেশের সাংসদ নাহিম ইসলামের বক্তব্য শুনলে আপনার মনে হবে ওটা বাংলাদেশের সংসদ নয়, বরং পশ্চিমবঙ্গের বিধানসভার কোনো এক বিশেষ অধিবেশন চলছে। তিনি শুভেন্দু অধিকারের নামে যেভাবে উচ্চারণ করছেন তাতে মনে হচ্ছে শুভেন্দু অধিকার যেন ওপার বাংলার রাজনীতির এক অদৃশ্য কিংমেকার। মানে মনে হচ্ছে একটা মন্ত্রী, কেউ তার গায়ে কাদা ছিটে দিয়েছে এরকম, মানে বিরোধী দলনেতা মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের না বাংলাদেশের। কিন্তু কেন? আমরা জানতাম ওপার বাংলার সাথে ভারতের সম্পর্ক মানেই মিষ্টির আদান প্রদান আর সফটওয়্যার ডিপ্লোমেসি। তাহলে হঠাৎ এই সুর বদলে গেল কেন? শুভেন্দু অধিকারীর কোন মন্তব্যটা ওপার বাংলার নেতাদের হৃৎপিণ্ডে তীরের মতো বিঁধেছে? শুভেন্দু যখন কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষা নিয়ে কড়া ভাষায় বললেন, তখনই ওপার বাংলার নেতাদের গলায় অস্থির ফুটে উঠল। শুভেন্দু অধিকারীকে কুবেন্দু বলা শুরু করেছে। বুঝলেন? এই রহস্যের গভীরে যাওয়ার আগে একটাই আপনাদের অনুরোধ করতে চাই, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন থেকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, পারলে হাইপও করুন, আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, কারণ আমরা কিন্তু ইনসাইডার নিউজ এখানেও ফেসবুকে কিন্তু প্রথম দিয়ে থাকি। চলুন এবার ব্যাক টু দ্য মেন পয়েন্ট। সাংসদ নাহিদ ইসলামের এক অদ্ভুত দাবি তুলেছেন। তিনি বলেছেন কলকাতায় বড় বড় অট্টালিকা নাকি তৈরি হয়েছে পূর্বাংশের কৃষকের টাকায়। ভাবুন তো একবার, 1937 সালে ইতিহাস টেনে এনে বর্তমান রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা, একে বলে ডাইভারশন ট্যাকটিক্স। যখন নিজের দেশের অর্থনীতির চাকা থমকে যায়, যখন সাধারণ মানুষের পকেটে টাকা থাকে না, তখন জনগণের নজর ঘোরানোর জন্য সহজ উপায় কী? প্রতিবেশী দেশের কোনো প্রভাবশালী নেতাকে আক্রমণ করা। শুভেন্দু অধিকারী বাবুকে কেন ওপার বাংলায় মানুষ এত ভয় পায়? এর উত্তর লুকিয়ে আছে শুভেন্দুর নো কম্প্রোমাইজ অ্যাপ্রোচ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নস্টালজিয়া এবং নরম সুরে ওপার বাংলায় করে আসছিল, শুভেন্দু অধিকারীর সেই ছকটাকে পুরো বদলে দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় ভারতের জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন, আর এটাই বাংলাদেশের কিছু রাজনৈতিক গোষ্ঠীর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক অভিধানে একটা কথা আছে জানেন তো, যাকে আপনি উপেক্ষা করতে পারবেন না তাকে আপনি সবচেয়ে বেশি আক্রমণ করুন। শুভেন্দু অধিকারীকে নিয়ে এই লাগাতার সমালোচনা প্রমাণ করে দিচ্ছে যে ওপার বাংলার রাজনীতির শুভেন্দু অধিকারীর প্রভাব এখন অনস্বীকার্য, মানে একদম দাবিয়ে রেখেছে যাকে বলা যায়। প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন একজন ভারতীয় নেতার নিজের দেশের নিরাপত্তা নিয়ে কথা বলা কি অপরাধ? নাহিদ ইসলাম যেভাবে ভারতের বিএসএফের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন এবং শুভেন্দুর বক্তব্যে জবাব চাইছেন, সেটা কি সার্বভৌমত্বে আঘাত নয়? আজ আপনি হয়তো ভাবছেন এটা তো ওদের দেশের ব্যাপার, আমার কি? কিন্তু না, যখন প্রতিবেশী দেশের সংসদে দাঁড়িয়ে আপনাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাটাছেঁড়া হয়, তখন সেটা প্রতিটি ভারতবাসীর জন্য ভাবনার বিষয়। বিশেষ ভাগ তো আপনি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু এখন রক্ত গরম হয়ে যাচ্ছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছে, তো সেটা বাংলাদেশের জন্য কেন এত চরকানি বা বাংলাদেশে তো বাড়াবাড়ি কেন? তাই জন্য আপনি কমেন্ট করুন। জয় হিন্দ। দেখুন, যদি ভারতীয় হিসেবে আমরা আমাদের সীমান্তের সুরক্ষা নিয়ে কথা বলতে না পারি, তবে আমাদের সার্বভৌমত্ব কোথায় থাকবে? শুভেন্দু অধিকারী কড়া ব্যবস্থা কি তবে সত্যি ওপার বাংলার জন্য বেশ বড় বিপদের সংকেত, নাকি স্রেফ একটা রাজনৈতিক নাটক?
আপনার কি মনে হয় আপনি কমেন্ট করে কিন্তু অবশ্যই, কারণ নাহিদ ইসলাম যেভাবে ইসরায়েল এবং গাজার উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বাবুর বক্তব্যে জবাব খুঁজছেন, তাতে একটা বিষয় পরিষ্কার, ওপার বাংলার নেতাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স কাজ করছে। তারা শুভেন্দু অধিকারী বাবুকে উপেক্ষা করতে পারছে না, আর সহ্যও করতে পারছে না। সংসদ বাজেট আলোচনায় শুভেন্দু বাবুর নাম আসাটা কাকতালীয় ঘটনা নয়, এটি একটা সুপরিকল্পিত রাজনৈতিক নাটক। হ্যাঁ, কেন বলি? কারণ মমতা ব্যানার্জি আগে পুরো মুরগি বানিয়ে রেখেছিল বাংলাদেশিদেরকে, রাইট? পুরো ওপার বাংলার লোকেরা এই পাশে যখন অবাধে আসতে পারতো, কিন্তু সেটা পুরো ঘটনা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, সত্যি কথা বলতে কি, বাংলাদেশের এই বাড়াবাড়ি কিন্তু হয়েছে মমতা ব্যানার্জির জন্য। কারণ বর্তমান মোদী সরকার অনেকটাই চেষ্টা করছে আমাদের দেশকে ঠিক করার, ঠিক আছে? কারণ আমি আপনাকে যদি বলি, চিকেন নেক্সের অপারেশন কিন্তু একটা সিক্রেটলি হয়েছে, হ্যাঁ, কিন্তু চিকেন নেকের উপর। আর মোদী সরকার কিন্তু করেছে কি, এই চিকেন নেকটাকে ঠিক করার জন্য একটা চীনের ছককে উল্টে দিয়েছে। এবারে আপনি ভাবছেন কিভাবে হলো, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ভারতের মানচিত্রে সব থেকে দুর্বল জায়গা কোনটি? আপনি হয়তো বলবেন শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স, কিন্তু আপনি কি জানেন যে সংকীর্ণ পথটা চীন ভারতের একটা অ্যালকালিস হিল ভেবেছিলেন, আজ সেই পথটি ড্রাগন বাহিনীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। শিউরে ওঠার মতো খবর হলো, আমাদের প্রতিবেশী দেশে সীমান্তে হঠাৎ গর্জে উঠেছে 24টি চীনা যুদ্ধ বিমান। যে হাত দিয়ে একদিন আমরা এক নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিলাম, আজ সেই হাতের দিকেই চীনের মদতে আঙুল তোলা হচ্ছে। সবাই ভাবছে ভারতকে এবার বিপদে, কিন্তু নেপথ্যে আছে আসল সত্যিটা। আপনি চমকে যাবেন, ভারত গোয়েন্দা সংস্থাগুলো এমন এক ইনসাইডার সিক্রেট ফাঁস করেছে যা বেজিং বা ইসলামাবাদ কল্পনাও করতে পারবেন না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা জিনিস তুলে ধরবো। দেখুন, প্রথমেই আপনাকে জানালাম বাংলাদেশ কেমন উদ্ধত্ত হয়েছে এবং সমস্ত সংসদে চিৎকার চেঁচামেচি করছে। ঠিক একইভাবে আমাদের এই শিলিগুড়ি করিডোরে একটা দুর্গে পরিণত হয়েছে, আপনাকে দেখতে হবে। দেখুন, ইতিহাস বড়ই নিষ্ঠুর। 1971 সালে 16ই ডিসেম্বর যখন আমাদের বীর সেনারা রক্ত দিয়ে এক নতুন মানচিত্র এঁকেছিল, তখন ভারত শিখিয়েছিল বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা। কিন্তু আজ সেই বন্ধুত্বের পিঠে ছুরির ঘায়ের মতো করে চীনকে ডেকে আনা হয়েছে। হ্যাঁ, দেখুন, একদিকে ভারত যখন প্রতিবেশী রাষ্ট্রের সংকটে অক্সিজেন বা ভ্যাকসিন ডালি নিয়ে যায়, অন্যদিকে চীন পাঠায় মারণ অস্ত্র। বুঝলেন? মারণ অস্ত্র আর ঋণের বোঝা। ভারত মাতা আজ শান্ত, কিন্তু তার মানে এই নয় যে আমরা দুর্বল। শিলিগুড়ি করিডোর আজ আর ওই 22 কিলোমিটার কোনো সরু রাস্তা নয়, ওটা এক সাইলেন্ট কিলার। আপনার মনে হতে পারে মাত্র কয়েকটা যুদ্ধ বিমান দিয়ে ভারতকে কোণঠাসা করা যাবে, তবে আপনি ভুল ভাবছেন। চীন যাকে দাবার চালে ভাবছেন, ভারত তাকে দাবার বোর্ড থেকে মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছে। চীন যে 24টি যুদ্ধ বিমান পাঠিয়েছেন, তারা সেটাকে বন্ধ করেছে এবং গেম চেঞ্জার করেছে। কিন্তু রণকৌশলের ভাষায় বলতে গেলে আধুনিক রেস কারের সামনে বাচ্চাদের খেলনা গাড়ি লড়াই শুরু হয়েছে। কেন বলছি শুনুন, ভারতের হাতে থাকা 36টি রাফাল বিমান কেবল 4.5 প্রজন্মের বিমান নয়, ওটা এক উড়ন্ত দানব। রাফালের মোটিওটার মিসাইল সিস্টেমে 150 কিলোমিটার দূর থেকেই শত্রুকে চোখ দেখার আগেই ধুলোয় মিশে দিতে পারে। চীনা বিমানের ইঞ্জিন মাঝ আকাশে কখন দম হারিয়ে ফেলে আর কোনো গ্যারেন্টি নেই। আর এটাই হচ্ছে খোদ চীনা বায়ুসেনার ইনসাইডার রিপোর্ট। ভারতের কাছে আজ S-400 মতো এমন এক কবচ আছে যা 400 কিলোমিটার দূর থেকে চীনা ড্রোন ডানা ছেড়ে দিতে সক্ষম। গেথলের রূপ চীন আজ থেকে প্রায় তাসের ঘর সাজাচ্ছে, আর ভারতের ডেভিড বাহিনী তাসের ঘরের ভিতরটাকে কাঁপিয়ে দিচ্ছে। এবার আসুন ভূগোলের সেই গেম প্ল্যানটা বুঝি। এই শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের তার উত্তর পূর্বের 8টি রাজ্যের সাথে যুক্ত। চীন চেয়েছিলেন এটাকে কেটে দিতে, ভারতকে দু টুকরো করতে, কিন্তু তারা জানতো না যে ভারতের রাজনৈতিক আর প্রশাসনিক পট পরিবর্তনের সেনার হাতকে কতটা মজবুত করেছে। আগে যেখানে রাস্তাঘাট ছিল না, আজ সেইখানে অল ওয়েদার একটা রোডস কৌশলগত ব্রিজ ঢালা বেছানো হয়েছে। সেনাবাহিনীরা আর কয়েক সপ্তাহ অপেক্ষা করছে না, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্যাঙ্ক আর সপ্তাহের মধ্যে হেভি অল্টিয়ার গান এখন সীমান্তে পৌঁছে যায়। চীন, পাকিস্তান, বাংলাদেশ এর নাপাক ত্রিকোণ বা নাপাক ষড়যন্ত্রের ভারতে আজ চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে।
প্রশাসনিক তাৎপর্য দিয়ে। আজ ওই প্রতিটা পাহাড়ে আমাদের ভারতীয় সৈনিকরা জেগে আছে শুধুমাত্র এই জিনিসটাকে রক্ষা করার জন্য। দেখুন, চীন যতটাই চেষ্টা করুক, আমরা কিন্তু শক্ত আছি, কারণ আমাদের সেনাবাহিনীর জন্য। ঠিক একইভাবে বাংলাদেশও ঠিক যেভাবে ঢুকছিল আমাদের দেশে পশ্চিমবঙ্গের বর্ডারের মাঝখান দিয়ে, তো সেটাই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কঠিন করে আটকে দিয়েছে। দেখুন, চীন কিন্তু আমাদের ভালো চায় না। বাংলাদেশকে এত টাকা দিচ্ছে কেন? মারণ অস্ত্র বানানোর জন্য, এবং যেটা চায় চীন সবসময় যেন ভারত যেন সবসময় অস্থির থাকে। বেজিংয়ের একটাই লক্ষ্য হলো চিকেন নেক্স করিডোরকে তার নিজের হাতে আয়ত্তায় নয়, কিন্তু ভারত সেই চালকে অনেক আগেই ধরে ফেলেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলে ভারতের ইলেকট্রনিক্স সার্ভিলেন্স গ্রিড এখন এতটাই শক্তিশালী যে ওপার চীন বিমানের ইঞ্জিন কতবার আগুন জ্বলেছে তার রেডিও সিগন্যালে আমাদের এয়ার ডিফেন্স কমান্ড সেন্টারে পৌঁছে যায়। সার্বভৌমত্ব মানে স্রেফ সীমানায় কাটাতার নয়, সার্বভৌমত্ব মানে আত্মনির্ভরতা। আর HAL আর DRDO যেভাবে দেশীয় প্রযুক্তিতে তেজসের মতো ফাইটার জেট বানাচ্ছে, তাতে আমরা আজ কোনো বিদেশি শক্তির দায়ের ওপর নির্ভর করি না। ভিডিও শেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই, দেখুন, চীন যতই চেষ্টা করুক, বাংলাদেশ যতই চেষ্টা করুক, ভারত এবং ভারতের মানুষ মানে আমরা যদি সবটাই ঠিকঠাক থাকি, তাহলে আমাদের কেউ কিন্তু কিছু করতে পারবে না। কারণ আমাদের জওয়ান বা বর্ডার ফোর্সরা কিন্তু ঠান্ডা গরম কোনো কিছুকেই তারা পার পায়, ঠান্ডা গরম তারা কোনো কিছুকেই ভয় পায় না, তারা তাদের নিজের ডিউটিটা করে। সুখ্যাত, আপনার কি মনে হয় চীন কি পারবে ভারতের তার লক্ষ্য সরাতে, নাকি এবার ভারত এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেজিংয়ের ড্রাগনকে উল্টো দিকে পিছু ঘুরতে বাধ্য করবে? আপনার মূল্যবানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি দেশপ্রেমী হন, দেশকে ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করুন জয় হিন্দ। কারণ আপনার একটা কমেন্টে কিন্তু অনেক সৈন্য, অনেক মানুষ কিন্তু সাহস পাবে, কারণ আমার এই ভিডিও অনেক বীর যোদ্ধারাও দেখেন, তাই জন্য আপনার কমেন্ট দেখে অনুপ্রাণিত হবে। তো এই কারণে কমেন্টে লিখুন জয় হিন্দ, জয় ভারত বলে। দেখুন, একটাই কথা বলবো, চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত গ্রুপে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকে আবার 8টার সময় নতুন একটা টপিক নিয়ে। আর আপনারা কোন টপিকে ভিডিও চাইছেন ওটাও কমেন্ট করে জানাবেন। নমস্কার।